শর্টেস্ট জব ফার্স্ট বা এসজেএফ এটা সিপি স্কেডিউলিং এর একটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার অ্যালগোরিদম এবং ওয়ান অফ দ্য মোস্ট অপটিমাইজড অ্যালগোরিদম। সো এখন আমরা দেখব কিভাবে এই অ্যালগোরিদমটা স্কেডিউলিং টাস্কটা কমপ্লিট করে। সো প্রথমে দেখি যে শর্টেস্ট জব ফার্স্ট এই অ্যালগোরিদম স্কেডিউলিং অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। প্রত্যেকটা প্রসেসের কি পরিমাণ সময় বাকি আছে বা কি পরিমাণ এক্সিকিউশন টাইম বাকি আছে সেই লেন্থগুলোকে সে আগে ক্যালকুলেট করে, তারপরে ক্যালকুলেট করার পরে দেখে যে প্রসেসটার সবচেয়ে কম সময় বাকি আছে সেই প্রসেসটাকে আগে এক্সিকিউট করে। সো এভাবেই আসলে এই অ্যালগোরিদমটা কাজ করে। আর শর্টেস্ট জব ফার্স্ট এই অ্যালগোরিদমটা দুই ধরনের স্কিম আছে, একটা হচ্ছে নন প্রিএমটিভ আর একটা হচ্ছে প্রিএমটিভ। সো আমরা দেখেছি যে নন প্রিএমটিভ মানে হলো কোনো একটা প্রসেস যদি তার এক্সিকিউশন স্টার্ট করে সেটা সেই প্রসেসটার এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেস স্টার্ট করবে না। আর প্রিএমটিভ মানে হলো যদি কোনো একটা প্রসেস স্টার্ট করে এবং তার এক্সিকিউশনের একটা সার্টেন টাইম পরে গিয়ে যদি অন্য কোনো প্রসেসের প্রায়োরিটি বেড়ে যায় তাহলে ওই প্রসেসটা এক্সিকিউশন স্টার্ট করবে, কারেন্টলি এক্সিকিউটিংটা পজ হয়ে যাবে। সো শর্টেস্ট জব ফার্স্টের এই দুইটা ভ্যারিয়েশন আছে, একটা হচ্ছে নন প্রিএমটিভ আর একটা হচ্ছে প্রিএমটিভ। নন প্রিএমটিভটাকে আমরা শর্টেস্ট জব ফার্স্ট অ্যালগোরিদমই বলি, বাট প্রিএমটিভ অ্যালগোরিদমটাকে শর্টেস্ট রিমেইনিং টাইম অ্যালগোরিদম বা এসআরটিএফ এই নামেও বলা হয়। সো এসজেইফ ইজ অপটিমাল, মানে এটা মিনিমাম অ্যাভারেজ ওয়েটিং টাইম দেয় মোটামুটি সবগুলো কেসেই। তো এইখানে আমরা একটা সিম্পল এসজেএফ এর এক্সাম্পল দেখি, যেখানে অনেকগুলো প্রসেস আছে, যে P1, P2, P3 অ্যান্ড P4 এবং তাদের বার্স্ট টাইম দেওয়া আছে যে কতটুকু সময় তাদের দরকার হবে। তো আমরা প্রথমেই ধরে নিই যেহেতু এখানে কোনো অ্যারাইভাল টাইম দেওয়া নেই, সবাই টাইম জিরোতে এসেছে, সবার অ্যারাইভাল টাইম আমরা যদি এইভাবে চিন্তা করি সবার অ্যারাইভাল টাইম হচ্ছে 0। সো যেহেতু সবাই এখন অ্যারাইভ করেছে টাইম 0তে, এই সময়টাতে আমরা এখন চেক করব এদের মধ্যে শর্টেস্টকে, মানে এদের মধ্যে সবচেয়ে কম সময় লাগবে, এক্সিকিউশন লাগবে কার। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে কম হচ্ছে P4, সো দ্যাটস ওয়াই P4 আগে এক্সিকিউট হবে। সো এখানে P4 এক্সিকিউট হলো। এখানে এসে এখন আমরা দেখি যে P4 এর কাজ শেষ আর বাকি আছে 3টা। এই 3টার মধ্যে সবচেয়ে ছোটকে, এই 3 জনের মধ্যে ছোট হচ্ছে P1, সো P1 এক্সিকিউট হলো, সো P1ও শেষ। দেন বাকি থাকলো 2 জন, এদের মধ্যে শর্টেস্টকে P3, সো এরপরে P3 এক্সিকিউট করলো, দেন সবার শেষে P4 এক্সিকিউট করলো। সো এইভাবে যে বার্স্ট টাইম আছে বা যে এক্সিকিউশন টাইম তাদের বাকি আছে প্রসেসগুলোর, ওইটার উপর বেস করে শর্টেস্টটাকে সবার আগে এক্সিকিউট করব। সো দিস ইজ দ্য লজিক অফ দিস অ্যালগোরিদম। তো এখানে যদি আমরা ওয়েটিং টাইম ক্যালকুলেট করার চেষ্টা করি, কিভাবে করব, যে প্রথমে হয়েছে P4, অথবা আমরা এখান থেকেও চিন্তা করতে পারি P1 অ্যারাইভ করেছিল 0তে অ্যান্ড P1 স্টার্ট করেছে কোথায়, 3তে। সো ওর অ্যারাইভাল টাইম হচ্ছে, ওয়েটিং টাইম হচ্ছে 3। P2 অ্যারাইভ করেছিল 0তে, P2 এর স্টার্ট হয়েছে 16, তো 16 মাইনাস 0 দ্যাট ইজ 16। P3 অ্যারাইভ করেছিল 0তে অ্যান্ড P3 স্টার্ট করেছে 9-এ, সো 9 মাইনাস 0 ইকুয়ালস টু 9। P4 এসেছিল 0তে অ্যান্ড স্টার্ট করেছে 0তে, সো P4 অ্যারাইভাল ওয়েটিং টাইম হচ্ছে 0। সো এখান থেকে আমরা অ্যাভারেজ ওয়েটিং টাইম বের করতে পারি। সো অ্যাভারেজ ওয়েটিং টাইম হচ্ছে 3 প্লাস 16 প্লাস 9 প্লাস 0 ডিভাইড বাই 4, দ্যাট ইজ 7। সো 7 হচ্ছে এটার অ্যারাইভাল টাইম বা অ্যাভারেজ অ্যারাইভাল টাইম। তো সেম ভাবে আমরা তার টার্ন অ্যারাউন্ড টাইমও বের করতে পারি। কিভাবে করব, আমরা প্রথমে দেখি P1 এসেছিল 0তে, P1 শেষ হয়েছে 9-এ, তো টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 9। P2 এসেছিল 0তে অ্যান্ড P2 শেষ হয়েছে 24-এ, সো P2 এর জন্য অ্যারাইভাল টাইম হচ্ছে 24 টার্ন অ্যারাউন্ড টাইম। P3 এসেছিল 0তে এবং P3 শেষ হয়েছে 16-এ, সো ওর জন্য
টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 16। P4 কমপ্লিট হয়েছে 3 তে এবং P4 এসেছিল 0 তে। সো P4 এর জন্য টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমও বের করতে পারি সেম ওয়েতে। সো যা আসে তাই টার্ন অ্যারাউন্ড টাইম। সো এই এক্সাম্পলটা ছিল, এটা হচ্ছে একদম খুবই সিম্পল একটা এক্সাম্পল অফ এসজেএফ, অ্যান্ড এটা হচ্ছে একটা নন প্রিএমটিভ এসজেএফ। কেন নন প্রিএমটিভ এসজেএফ? কারণ যখন P4 স্টার্ট করেছে, P4 শেষ না হওয়া পর্যন্ত কিন্তু সে চেক করে নাই যে অন্য কোনো প্রসেস এক্সিকিউট করবে নাকি করবে না। কারণ যেহেতু নন প্রিএমটিভ, P4 শেষ না হওয়া পর্যন্ত অন্য কোনো প্রসেসের এক্সিকিউশন স্টার্ট করার কোনো চান্সই নাই। সো এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখতে পাই যেখানে অ্যারাইভাল টাইমগুলো দেওয়া আছে এবং অ্যারাইভাল টাইমগুলো ডিফারেন্ট। যেমন প্রথমটা যদি আমরা দেখি, এখানে 4টা প্রসেস আছে। সো প্রথম প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে 0, বার্স্ট টাইম 7, সেকেন্ড প্রসেসের জন্য 2, 4, থার্ড প্রসেসের জন্য অ্যারাইভাল টাইম 4 অ্যান্ড বার্স্ট টাইম 1। সো এইভাবে দেওয়া আছে। সো এখন আমরা চিন্তা করব কিভাবে, আমরা টাইম লাইন চিন্তা করি। যখন টাইম 0 তখন আমার সিস্টেমে কে কে আছে? জাস্ট অনলি P1, কারণ বাকিরা এখনও এসে পৌঁছায় নাই। সো আমার P1 এর এক্সিকিউশন শুরু হবে এবং P1 যেহেতু একবার প্রসেসটাকে পেয়ে গেছে, একবার সিপিইউটাকে পেয়ে গেছে, P1 এক্সিকিউট না হওয়া পর্যন্ত সে সিপিইউটাকে ছেড়ে যাবে না। সো এই 7 বার্স্ট টাইম পর্যন্ত P1 এক্সিকিউট করবে। তারপরে বাই দিস টাইম, যখন টাইম 7 হয়ে গেল, তাহলে দেখো এটা এবং এটা P2, P3 এবং P4 তিনটা প্রসেসই অলরেডি আমার সিস্টেমের মধ্যে চলে আসছে। সো এখন আমি কম্পেয়ার করতে পারবো যে এদের মধ্যে শর্টেস্ট কে। এদের মধ্যে শর্টেস্ট হচ্ছে দিস ওয়ান, যে P3। সো P3 এক্সিকিউট হলো। তারপরে শর্টেস্ট কে আমরা জানি না। এখানে আমার দুইটা প্রসেস আছে, P2 আছে, P4ও আছে, দুইটারই সেম টাইম লাগছে। সো ইন দ্যাট কেস আমরা যেটা করব, যদি আমরা ডিসাইড করতে না পারি যে কে শর্ট, তখন আমরা যে আগে আসছে তাকে আগে দিব। যেমন P2 অ্যান্ড P4 এর মধ্যে P2 আগে আসছে, সো P2 আগে এক্সিকিউট করবে, দেন P4 এক্সিকিউট করবে। সো এইভাবে আসলে একটা নন প্রিএমটিভ এসজেএফ অ্যালগোরিদম দিয়ে আমরা প্রসেসগুলোকে স্কেডিউল করতে পারি। এখানেও সেম ওয়েতে হচ্ছে আমরা ওয়েটিং টাইম অ্যান্ড টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করব এবং অ্যাভারেজ টাইম বের করতে পারবো। দিস ইজ দ্য এক্স্যাক্টলি সেম অ্যাজ দ্য প্রিভিয়াস ওয়ান।